সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কাল থেকে। আজ পবিত্র শবে বরাত, তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব। পয়লা ফাল্গুনে এসেছে বসন্ত, জাদুকাটা নদীর তীরে জাদু ছড়াচ্ছে শিমুল বাগান। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনি ইউসুফ। শুনছিলেন আকিজ বসু ক্লাসের সূচনে সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে আগামীকাল, জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে রাজধানীর শিক্ষা চত্বরে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন। 90 সর্বদলীয় ছাত্র ঐক্য, 82-90 ছাত্র আন্দোলনের নেতাকর্মী, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। সাবেক ছাত্রনেতারা বলেন, 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। হিজরি শাবান মাসের 14 তারিখের দিবাগত রজনী আমাদের এই অঞ্চলে শবে বরাত নামে পরিচিত। শবে বরাত এই শব্দ দুটি এসেছে ফার্সি ভাষা থেকে। শব মানে রাত, বরাত মানে ভাগ্য, তাই শবে বরাত অর্থ ভাগ্য রজনী। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক ক্ষমা করে দেন। ফেরদৌস রহমানের রিপোর্ট। পবিত্র হাদিস শরীফে এসেছে, মধ্য শাবানে এমন একটি রাত রয়েছে যে রাতে মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সেই হিসেবে এ অঞ্চলে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। হাদিসের বিভিন্ন পরিভাষা আছে, সেখানে এই হাদিসটা হলো হাসান দরজার হাদিস। হাসান আহসান, আহসান হলো অতি উত্তম, এটা হলো উত্তম দরজার হাদিস। ইবাদতের ক্ষেত্রে দলিল হিসাবে এই হাদিসটাই যথেষ্ট। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজেও বলেছেন যে হাদিসটা হলো সহিহ হাদিস। হাদিসটি সহিহ হাদিস হিসেবে চিহ্নিত হলেও কিছু সংখ্যক আলেম 14 শাবান শবে বরাত পালনকে বেদাত বলে মনে করেন। তবে মধ্যপন্থা অবলম্বনের পক্ষে বেশিরভাগ আলেম। আজকে আমি আপনার সাথে কথা বলছি, আজকে রাত্রে নফল নামাজ পড়া তো নিষেধ নয়, তাহলে ঠিক ওই রাত্র কি অপরাধ করলো যে ওই রাত্রে নফল নামাজ পড়াটা নিষেধ হবে? যেহেতু ফজিলত নিয়ে হাদিসে রয়েছে, আমাদের দেশের মানুষ সাধারণত চিন্তা করে যে সারা বছর তো আমি ইবাদত করতে পারিনি, জগতের কাজে আমি ব্যস্ত ছিলাম, এই রাত্রটা এসেছে তা আমি মসজিদে কিছু তেলাওয়াত করি, নিজের গুনাহগুলো ক্ষমা চাই, কিছু নামাজ পড়ি, একটা ধর্মীয় অনুভূতি। আমার দৃষ্টিতে এটাতে আরও মানুষদেরকে উদ্বুদ্ধ করা উচিত। গুনাহের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাতে মহান আল্লাহর দরবারে ইবাদত অবশ্যই নাজাতের ওসিলা হতে পারে। তবে আলেমদের মতে শবে বরাত পালনের নামে বাড়াবাড়ি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রমজানের জন্য তো প্রস্তুতির কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আপনি আমাদেরকে বরকতময় করুন। বরকতটা বলতে কিসের? সুস্থতার বরকত, আমলের বরকত, রোজা রাখার বরকত, নামাজের বরকত, তেলাওয়াতের বরকত, এই সকল কিছু হচ্ছে। কিন্তু আমি তো লাইলাতুল বারাতে এই কাজটি করছি। এই রাত্র আসলে অনেকে করে কি এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত পড়ে আবার একসাথে গল্প গুজবও করে। একটা বিষয় মনে রাখতে হবে যে এই রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব, আবার গুনার কাজ করলে কিন্তু গুনাহটা বেশি হয়ে যাবে। মসজিদে বা বাড়িতে নফল ইবাদতের মাধ্যমে শবে বরাতের রাত্রি যাপন হতে পারে বান্দার জন্য রমজানের অন্যতম প্রস্তুতি। প্রতিটি মানুষের জীবনের আমল আল্লাহ তাআলার কাছে পেশ হয় শাবান মাসে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।
লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হলো জুমার নামাজ। নামাজ শেষে বয়ান শুরু করেছেন কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিকুল ইসলাম। ইজতেমা ময়দান থেকে যুক্ত হবেন গাজীপুর প্রতিনিধি মাঝারুল ইসলাম মাসুম। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিশ্চয়ই আজকের দিনটি ইজতেমা ময়দানে মুসল্লিরা পার করছেন, কি জানাবেন? আপনি যেমনটি বললেন যে যথাযথ ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামে দ্বিতীয় বৃহত্তম জমায়েত যেটি অনুষ্ঠিত হয় টঙ্গী তুরাগ নদীর তীরে, সেই বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব আজকে ফজরের নামাজের পর মাওলানা আব্দুল সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এখানে বৃহত্তম জুমান যে জামাত সেটি অনুষ্ঠিত হয়েছে, সেটি ইমামতি করেছেন বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের প্রধান মুরব্বী, শীর্ষ মুরব্বী মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ, তিনি ইমামতি করেছেন। তার ইমামতির পরই এখানে মাওলানা কাকরাইল মসজিদের মাওলানা তিনি বয়ান শুরু করেছেন। আসরের নামাজ পর্যন্ত তিনি বয়ান করবেন এবং বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। লাখো মুসল্লি এখানে জড়ো হয়েছেন এবং তাআলা আল্লাহ ধ্বনিতে মুখরিত এই ইজতেমা ময়দান। আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিশাল প্যান্ডেলের নিচে লাখ লাখ মুসল্লি এখানে অবস্থান নিয়েছে। গত দুই পর্বে যেমন মাওলানা জুবাইরপন্থীরাও অংশগ্রহণ করেছিলেন, এবার সাদপন্থীরা এখানে অংশগ্রহণ করছেন। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলা প্রশাসন এবং মেট্রোপলিটনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল ফজরের নামাজের পর দ্বিতীয় দিন শুরু হবে, সেখানে ইমামতি করবেন মাওলানা সাদের ছোট ছেলে ইউসুফ বিন সাদ, অর্থাৎ তারা দুই ভাই এখানে উপস্থিত হয়েছেন এবং 16 তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই বিশ্ব ইজতেমা তৃতীয় পর্ব শেষ হবে, অর্থাৎ এই আজকে এবারের মতো বিশ্ব ইজতেমা শেষ হবে। এমনই এই ছিল আমার কাছে গাজীপুরের তৃতীয় বিশ্ব ইজতেমা শুরু হয়েছে তার সর্বশেষ খবর। ধন্যবাদ মাসুম আপনাকে। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম মাসুম। এবার অন্য প্রসঙ্গ, ফাগুনের আগুন লেগেছে শিমুল বাগানে। সুনামগঞ্জে জাদুকাটা ও মহারাম নদীর তীরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে ফুটেছে ফুল। বসন্তের রঙে ভালোবাসা দিবসকে রাঙিয়ে নিতে তরুণ তরুণীরা আজ গিয়েছেন জয়নাল আবেদিনের শিমুলের বনে। সুনামগঞ্জ থেকে মেহেদি হাসান জানিয়েছেন সে খবর, দেখুন টেস্ট রিপোর্টে। গাছে গাছে শিমুল ফুলের লাল আগুন, পাতায় পাতায় স্নিগ্ধ বাতাসের ফুটোফুটি, শাখায় শাখায় গাইছে পাখি। প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। ফাগুনের অরুণ আলোয় ফোটে এই বাগানের ফুল। রক্তরঙা শিমুল ফুলেরা বসন্ত বাতাসের কানে যেন ভালোবাসার গল্প বলে যায়। তার সাথে মিলেমিশে জেগে ওঠে তরুণ প্রাণেরা। পরিবার পরিজন নিয়ে আসেন অনেকে। প্রাণে প্রাণে রচিত হয় সুন্দর আগামীর, শুদ্ধ জীবনের আর ভালোবাসার স্বপ্ন। এটা উপভোগ করতে খুবই ভালো লাগে। এই উৎসবের দিন, উৎসবের রঙে নিজেকে রাঙাতে এই শিমুল বাগানে আসছে, এটি চমৎকার একটি জায়গা। গাছের যে ফুলগুলো ফুটে তা আসলে বিমোহিত লাগে। আর ফ্যামিলি লই আইলে তো আর কথাই নাই। আর পাদদেশ হইল নদী, জাদুকাটা নদীর একটা অন্যরকম একটা ফিলিংস আসে। আরও যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে এই যে শিমুল বাগানের যে সৌন্দর্য উপভোগ করতে আসা যে মানুষ, ওনারা আরও বেশি আসবেন। একজন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে 100 বিঘারও বেশি জায়গা জুড়ে বিশাল এ শিমুল বাগান গড়ে তোলেন। বৈশিষ্ট্য হলো যে দিক থেকেই দেখা হোক গাছগুলোকে এক সারিতে দেখা যায়। জয়নাল আবেদিন আজ নেই, রয়ে গেছে তার কীর্তি। মানুষ ও প্রকৃতির জন্য ভালোবাসা অমর। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসবের খবর জানাতে যুক্ত হবেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, একই দিনে ভালোবাসা এবং বসন্তের রঙে নিশ্চয়ই রাঙিয়েছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, কি খবর জানাবেন? মুন্ডে, আপনি ঠিকই বলেছেন, কারণ একই দিন যেহেতু পড়েছে বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ উৎসব। সেই বসন্ত বরণ উৎসবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডটা কিন্তু পুরো প্যারিস রোড সহ এই এলাকাটা পুরোটাই রঙিন হয়ে উঠেছে বলা যায় এই বসন্ত বরণের উৎসবে। এবং আমরা দেখেছি যে শহরে অন্য জায়গায় কিন্তু বসন্ত বরণ এবং বিশ্ব ভালোবাসা দিবসের তেমন প্রভাব নেই, কিন্তু এই এলাকাটা কিন্তু পুরোটা এলাকায়, পুরো এলাকায় আমরা দেখেছি যারা তরুণরা বিশেষ
করে তারা নবীন সাজে সেজে তারা তাদের বসন্তকে উদযাপন করছেন, বরণ করছেন। তো আমরা যদি একটু জেনে নিই, কথা বলি, কেমনভাবে উদযাপন করছেন আসলে? আমরা আসলে নর্মালভাবে বের হয়েছি আজকে, তেমন কোনো চিন্তা ভাবনা নিয়ে বের হয়নি। আমরা বসন্ত উপলক্ষেও বের হয়নি, আবার ভ্যালেন্টাইন উপলক্ষেও বের হয়নি, জাস্ট মজা করার জন্য আমরা বের হয়ে গেছি। আমরা একই সার্কেলের, আমরা সবাই জাস্ট প্ল্যান করছি, শাড়ি পরছি, আসছি ভালো ছবি তুলতে, এই পর্যন্তই। জি, ওই একই কথা, যেহেতু হচ্ছে আমরা সব একই সার্কেলের, হঠাৎ সাডেন প্ল্যান করে চলে এসেছি সেজেগুজে সুন্দর করে। বসন্ত ফাগুনের প্রথম মাস আজকে, আর প্রকৃতিতে নতুন আবহাওয়া, নতুন ঋতু, নতুন ফুলের আগমন, নতুন পাপড়ি, নতুন করি। আর সেক্ষেত্রে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রতিবারের ন্যায় এবারেও আমরা বসন্ত বরণকে উদযাপন করছি এবং ক্যাম্পাসব্যাপী এই যে সুন্দর করে নতুন সেজেগুজে সবাই নতুন নতুন প্রিয় মানুষদের সঙ্গে ঘোরাঘুরি থেকে শুরু করে এই যে নতুন সাজসজ্জা, এই নতুন নতুন ফুলে সৌরভে সব সেজে গুজেছে, এইভাবেই আমরা আমাদের ক্যাম্পাসে সবাই বসন্তকে বরণ করে নিচ্ছি। এটাই। ধন্যবাদ। আসলে বসন্তের যে আমেজ বা উৎসব, সেটা কিন্তু আমরা দেখেছি যে তরুণদের মধ্যে প্রধানত পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু তরুণরা সেই উৎসবকে বরণ করছেন এবং অন্যান্যবার যেভাবে বর্ণিল সাজে সেজে তরুণরা এই উৎসবকে উদযাপন করেন, এবারও ঠিক আমরা একইভাবে দেখছি যে তাদের সেই উদযাপন করতে। ফলে বলা যায় যে বসন্তের যে সামষ্টিক উদ্যোগ, সমষ্টিগতভাবে বা কোনো প্রতিষ্ঠান উদ্যোগে কোনো কর্মসূচি বা প্রোগ্রাম না থাকলেও ব্যক্তিগত উদ্যোগে কিন্তু মানুষ তাদের বসন্তকে, বিশ্ব ভালোবাসাকে বরণ করে নিচ্ছেন। তো এই ছিল এখান থেকে, রাজশাহী থেকে যে বসন্ত বরণ উদযাপন হচ্ছে তার খবর। ধন্যবাদ বুলবুল হাবিব আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোড থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল হাবিব। সেখানে ভালোবাসার দিবস এবং বসন্ত বরণের উৎসব যে রঙে রং ছড়িয়েছে, সেই রঙের রূপই আমাদের সামনে তুলে ধরলেন তিনি। এবার বাসন্তী ভালোবাসায় প্রকৃতি সেজেছে নতুন রূপে, যেমনটি বলছিলাম। ঠাকুরগাঁয়ের বেগুনবাড়ি এলাকায় গোলাপের বাগান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, নিশ্চয়ই গোলাপের বাগান থেকে কেমন দেখছেন বসন্ত বরণ কিভাবে করছে এবং ভালোবাসা দিবস কিভাবে উদযাপন করছে সবাই? সামাদ। এলো ফুলে ফুলে, ভালোবাসা বাজে মৃদু সুরে, হৃদয় ছড়ায় অমৃত সুবাস, প্রেমে ভরা ফাগুনের আকাশ। প্রিয়জনের মুঠোফোনে দেওয়া কিংবা মোবাইলে বলা এই কথামালাগুলো বলে দেয় আজ বসন্ত। পহেলা ফাল্গুনের প্রথম দিন, অন্যদিকে ভালোবাসার আমেজ। যেমনিভাবে মানুষের রূপ বদলায়, মানুষ বদলায়, সময় বদলায়, কিন্তু প্রকৃতির যে নিজস্ব রূপ, সেই রূপায়ণ এবং এই ঋতুরাজ বসন্ত বলে দেয় আজ বসন্ত এবং পহেলা ফাল্গুন। এটিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি ঠাকুরগাঁও জেলায় এক আলাদা ধরনের, অর্থাৎ পলাশের যে ফুটন্ত যে আবহাওয়া এবং এই লাল গোলাপের যে বাসন্তী রং, অর্থাৎ লাল হলুদের বাসন্তী রঙে যারা সাধারণ মানুষ এবং যারা বাঙালি তারা কিন্তু আলাদাভাবে সেজেছে। তবে এবারের যে এই যে বসন্ত বরণ পহেলা ফাল্গুন খানিকটা ভিন্ন রকম। এবারে যেমনিভাবে এই ফুটন্ত গোলাপ আছে, লাল সবুজের বাসন্তী রং আছে, অন্য দিক দিয়ে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিপ্লব এবং দ্রোহের যে একটি আলাদা ভালো লাগে, সেটিও কিন্তু এবারে আমরা যারা এই প্রকৃতি প্রেমী বা মানুষ রয়েছে তাদের মাঝে আমরা এটি বিরাজমান দেখেছি। এবং এই পহেলা ফাল্গুনেই কিন্তু মনে করিয়ে দেয় 1952 সালে সেই 8 ফাল্গুনের কথা। যেমনিভাবে কবি বলেছিলেন যে পিচ ঢালা পট্টা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল, কৃষ্ণচূড়ার ডালে বর্ণমালা দলে, অ আ ক খ যার নেই তুল। এই পহেলা ফাল্গুন এবং এই 8 ফাল্গুন কিন্তু পলাশ বাংলা যে রক্ত, যে কৃষ্ণচূড়া, এটিও কিন্তু মনে করিয়ে দেয়, যেটির মধ্য দিয়ে আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারছি। সব মিলিয়ে আজকের এই 3টি দিবসকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, এই লাল সবুজের বাসন্তী রঙে সেগুলোকে নিজেকে উদ্ভাসিত করছেন যারা ঠাকুরগাঁয়ের প্রকৃতিপ্রেমী এবং যারা মানুষ রয়েছেন। সব মিলিয়ে সকলেরই প্রত্যাশা বিপ্লব এবং দ্রোহের পরে এই যে ভালোবাসা, এটি আগামী দিনে আরও বেশি বৈষম্যহীনতার এবং বৈষম্য ছাড়াই যে বৈষম্যহীনভাবে এই ভালোবাসাকে আরও বেশি উজ্জীবিত করবে। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2025-এ আজ অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় অডিশন। বিভাগের 4টি জেলা থেকে অংশগ্রহণ করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, প্রতিযোগী কেমন এবং প্রতিযোগী যারা শিক্ষার্থী রয়েছেন তারা কি বলছেন এই অলিম্পিয়াড নিয়ে? আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ময়মনসিংহ প্রেস ক্লাবে আজকে ময়মনসিংহ বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হয়েছে। এখানে শতাধিক শিক্ষার্থী প্রায় 4টি জেলা থেকে এসে অংশগ্রহণ করেছে। বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে এবং এখানে যারা স্কুলের শিক্ষার্থী যারা অংশগ্রহণ করছেন তারা আসলে
খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই কারণে যে আসলে এই যে ইসলামিক যে জ্ঞান এবং ইসলামিক যে সাংস্কৃতিক চর্চা, এই প্রতিযোগিতাটা সাধারণত মাদ্রাসা ভিত্তিক হয়। বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু এটিএন নিউজ যে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সেই জন্য কিন্তু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছে, তারা কিন্তু এটিএন নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে এবং সাধুবাদ জানিয়েছে যে আসলে ইসলামের প্রসারে এই যে এটিএন নিউজের যে উদ্যোগ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহে এই যে বিভাগীয় অডিশন, এটি কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং বিচারকদের অত্যন্ত সুচক্ষু বিচারের মাধ্যমে কিন্তু এই অডিশনটি প্রায় সমাপ্তির দিকে। আমরা এখান থেকে ময়মনসিংহ বিভাগ থেকে 9 জন কিন্তু শুকরানা কার্ড পেয়েছেন এবং শুকরানা কার্ড কিছুক্ষণের ভিতরে বিতরণ করা হবে। তারপরে এই 9 জন কিন্তু জাতীয় পর্যায়ের যে প্রতিযোগিতা সেটিতে কিন্তু মূল পর্বে অংশগ্রহণ করবেন। এবং এই প্রতিযোগিতায় আমি আপনাকে জানিয়ে রাখি যে প্রথম যে পুরস্কার রয়েছে সেটি 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে 75,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 50,000 টাকা। তো সব মিলিয়ে যে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ এবং তাদের যে উচ্ছ্বাস, এটি কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটিএন নিউজকে বারবার তারা একটি বিষয়ে এই উদ্যোগের জন্য এবং এই আয়োজনের জন্য বারবার ধন্যবাদ দিচ্ছেন। তো ময়মনসিংহ থেকে মুন্নি, এই ছিল আমার কাছে বিভাগীয় অডিশনের বিষয়ে সর্বশেষ। দেখছেন দেশের খবর, এবার বইমেলার খবর সৌজন্যে বাংলালিংক। আজ অমর একুশে বইমেলার 14তম দিন। মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী কিশোর জাহানের। কিশোর, পাঠক সমাগম কেমন দেখছেন? মুন্নি, এর আগেই কিন্তু বলছিলাম যে এবারের বিকেলে 2টো থেকে মেলা খুললেও তখন আসলে অতটা জমজমাট হয়নি মেলা, তবে এখন কিন্তু আসলে মুন্নি দেখতেই পাচ্ছেন মানুষের স্রোত কিন্তু এখন মেলামুখী এবং আজকে যেহেতু কিছুটা কম সময় মেলা পাবে সবাই, তাই সব মিলিয়ে কিন্তু একটু রোদটা একটু তেজ কমেছে এবং মানুষের আবহাওয়া কিন্তু, মানুষের আশাও কিন্তু অনেক বেড়েছে। আর আজকে 14তম দিন, 14তম দিনে হিসেব করে বলতে গেলে কিন্তু মেলা অর্ধেক শেষ, কারণ 28-এর এ মাসে 14তম দিনে কিন্তু মেলা মাঠ আমরা বলছি, সেই মাঠের অর্ধেক বেলা কিন্তু শেষ। এবং আজকের দিনেও কিছু নতুন বই আসবে বরাবরই, তবে আজকের দিনটি যেহেতু বিশেষ তাই আসলে যত না হয়তোবা ক্রেতা আছেন তার থেকে দর্শনার্থী আছেন অনেক বেশি। তারপরও বসন্ত এবং ভালোবাসা দিবস সব মিলিয়ে ঘোরাঘুরির যে আনন্দ, সেটার পুরো আবহটা কিন্তু এই মেলার মাঠ জুড়ে আছে। মুন্নি, দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 GB মাত্র 319 টাকায়। অমর একুশে প্রাঙ্গণ থেকে, বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কিশোর জাহান। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।